নমস্কার, ইগনিউ রিজিওনাল সেন্টার কলকাতা। আজকের বিষয় প্রোগ্রাম BA পলিটিক্যাল সায়েন্স অনার্স কোর্স BPSE 141 ব্লক 1 ইউনিট 1। টপিক আজকের গান্ধী লাইফ অ্যান্ড টাইমস। রায়া ভট্টাচার্য, ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা, একাডেমিক কাউন্সিলর। আমি আজকে টপিক শুরু করছি। গান্ধীর জীবন এবং গান্ধীর সময়কাল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো গান্ধীজি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যার পুরো নাম। তিনি মহাত্মা গান্ধী নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি একটা অন্যতম জ্যোতিষ্ক ছিলেন, যার ভাবনা চিন্তা স্বাধীনতা পরবর্তী ভারত গঠনের একটা অন্যতম ভিত্তি হয়ে ওঠে। তিনি যে ধরনের ভাবনা চিন্তা প্রকাশ করবার চেষ্টা করেছিলেন, অহিংস সত্যাগ্রহী, নৈতিকতার পূজারী, সর্বদয় আস্থাশীল গান্ধীজি এমন ভারত রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যে রাষ্ট্র হবে ব্যক্তি মানুষের মঙ্গলকারী, ন্যূনতম ক্ষমতার অধিকারী, যে রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে শ্রেণী সহযোগিতার মধ্যে দিয়ে একটা স্বাবলম্বী সমাজ গঠনের প্রতিষ্ঠা ঘটাবে, যেখানে স্ব আরোপিত বিধিবিধান, সংযম, নৈতিক মূল্যবোধ এগুলি চালিকা শক্তি হবে। গান্ধীজি একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। গান্ধীজির যে ভাবনা, গান্ধীজির যে দর্শন, সেটা অহিংস মতবাদ। তিনি সারা জীবন অহিংস মতেই চলেছেন, কারণ এই শিক্ষা তার মায়ের কাছ থেকে পাওয়া। তিনি আত্মশুদ্ধির কথা বলেছেন। শেষ জীবনে তিনি আত্মশুদ্ধির জন্য নিরামিষ ভোজন করে ফলমূল খেয়েই কাটিয়ে দিয়েছেন। তার প্রাথমিক জীবন নিয়ে আমরা আলোচনা করব। তিনি প্রথম জীবন অর্থাৎ তার জন্ম পরিচয় আমি আগে একটু বলি। ভারতের কাথিয়াওয়াড় প্রদেশের পোরবন্দর নামক স্থানে 1869 সালের 2রা অক্টোবর তার জন্ম। তার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী, পোরবন্দরের একজন দেওয়ান। মাতা ছিলেন পুত্তলিবাই। পোরবন্দরের একজন দেওয়ান ছিলেন এবং তার ভাবনা চিন্তা ছিল অনেক ঊর্ধ্বে। তিনি চেয়েছিলেন গান্ধী ব্যারিস্টার হোক। গান্ধীজি বেড়ে উঠেছিলেন এমন একটা ধর্মীয় বৈচিত্র্যময় পরিবেশে, যেখানে তার পিতা মাতা দুজনেই বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। তার মাতা ছিলেন প্রণামী সম্প্রদায়ের মানুষ। প্রণামী সম্প্রদায়ের মানুষ অর্থাৎ যেখানে হিন্দু মুসলিম দুটোই ধর্মীয় বিশ্বাসকে একত্রিত করা হয়, যেখানে পবিত্রতাকে সম্মান জানানো হয়, যেখানে আমরা বৈষ্ণবদের বই যেমন সম্প্রচার করতে পাচ্ছি, সেখানে আমরা কোরআনও সম্প্রচার করতে পাচ্ছি। অর্থাৎ ধর্মীয় সম্প্রীতির একটা জায়গা এখানে তৈরি করা হচ্ছে। তো তিনি সারা জীবনে বহু নিয়ম, বহু আচার আচরণ পালন করে গেছেন। গান্ধীজি সেই নিয়মের কিছুটা বশীভূত হয়েছেন, অর্থাৎ তার মায়ের কাছ থেকে কিছুটা হলেও তার উপর ছাপ পড়েছে। তো গান্ধীজি ধার্মিক মায়ের সাথে থেকে এবং গুজরাটে জৈনদের পরিবেশে একটা প্রভাবিত হয়ে ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধি, উপবাসে থাকা এগুলো পছন্দ করতেন এবং বিভিন্ন ধর্মীয় মানুষজনদের বা ধর্মাবলম্বী সম্প্রদায় তাদের প্রতি একটা সহিষ্ণুতার মনোভাব বজায় রেখেছিলেন। তিনি হিন্দু বৈশ্য গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। 1883 সালে মাত্র 13 বছর বয়সে, দুজনেরই যখন 13 বছর বয়স, অর্থাৎ তার বাবা মায়ের পছন্দ করা কস্তুরাবাই, কস্তুরাবাইয়েরও বয়স 13, গান্ধীজিরও বয়স 13, এমন সময়ে তাদের বিবাহ হয়। তাদের 4 পুত্র সন্তান হয়। মহাত্মা গান্ধী ছোটবেলায় রাজকোট এবং গুজরাটের ভবনগরের যে ছাত্র অবস্থা ছিল, তিনি মাঝারি মানের ছাত্র ছিলেন, কিছুটা লাজুক প্রকৃতিরও বলা যায়। তো এইরকম অবস্থায় ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন সামলদাস কলেজ থেকে এবং তিনি কলেজ জীবনেও খুব যে সুখী ছিলেন তা নয়, কারণ তার পরিবারের সব সময় ইচ্ছে ছিল তিনি ব্যারিস্টার হোক।
এরপরে তরুণ অবস্থায় গান্ধীজি একটু লাজুক ছিলেন এবং সময়নিষ্ঠ প্রকৃতির ছিলেন। সময়নিষ্ঠ অর্থাৎ তিনি সময়ে বিদ্যালয়ে যাওয়া, বিদ্যালয়ের শেষে সময়ে বাড়িতে ফিরে আসা, এগুলো তিনি পছন্দ করতেন। তিনি একটু ভীরু প্রকৃতির ছিলেন, কারণ তিনি মানে দিনের বেলায় এমন হয়েছে আলো জ্বালিয়ে রাখতেন বা ঘুমন্ত অবস্থাতেও তিনি আলো জ্বালিয়ে রাখতেন, এরকম আমরা উদাহরণ দেখেছি। তো রাস্তায় যখন একটু বড় হলেন, একটু রাস্তায় খেলতে শিখলেন, এইরকম সময়ে সমুদ্র তীরবর্তী অঞ্চলে তিনি একটু বেশি খেলাধুলা পছন্দ করতেন। তো গান্ধীজি একটা অসাধারণ ছাত্র ছিলেন, কিন্তু ভীরু ছিলেন, এটা বলা যায়। এবং ইংল্যান্ডে এরপরে ব্যারিস্টারি পড়তে আসেন। 1888 সালের 4 সেপ্টেম্বর মাত্র 18 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তো রাজকীয় রাজধানী কিন্তু ছিল ইংল্যান্ড। লন্ডনে তার জীবনযাপন ভারতে থাকতে তার মায়ের কাছে দেওয়া শপথের দ্বারাই কিন্তু প্রভাবিত হয়েছিল। অর্থাৎ জৈন সন্ন্যাসীর কাছে, জৈন সন্ন্যাসীর সামনে এবং তার মায়ের কাছে তিনি শপথ করেছিলেন যে তিনি মদ, মাংস, উচ্ছৃঙ্খলতা ত্যাগ করার হিন্দু নৈতিক আদর্শকে সারা জীবন পালন করে যাবেন। আর এই আদর্শই তিনি সারা জীবন পালন করে গেছেন। যখন তিনি ইংল্যান্ডে ছিলেন সেই সময় তিনি নিরামিষভোজী ছিলেন। সেখানে নিরামিষভোজী যে সমস্ত দোকানগুলো ছিল, খুব গুটি কয়েক দোকান ছিল নিরামিষভোজী, এই দোকানগুলোতে তিনি যেতেন এবং সেখানে তিনি খাবার খেতেন। তিনি ইংরেজি আদব কায়দা গ্রহণ করেছিলেন বটে, কিন্তু তাদের দেওয়া ভেড়ার মাংস বা বাঁধাকপি কোনোটি কিন্তু তিনি গ্রহণ করতেন না। ইনসাফ কোর্টে যখন তিনি ছিলেন এবং তার ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য তাদের একটা ঐতিহ্য ছিল যে প্রতি বছরে অন্তত 6 বার রাত্রিবেলা ভোজনের আয়োজন। তো এই রাত্রিবেলা ভোজনের সময় গান্ধীজি যেতেন অবশ্যই, কিন্তু মদ, মাংস, উচ্ছৃঙ্খলতা কোনোটি কিন্তু তার পছন্দের ছিল না। এবং তিনি এটা ভেবে নিশ্চিত ছিলেন যে অন্য সহকর্মীরা বা অন্য ছাত্ররা তাকে এই বিষয়ে উত্ত্যক্ত করবে। এরপরে আবার যখন গেলেন তখন হাতে করে বই নিয়ে যেতেন, অন্য ঘরে গিয়ে তিনি পড়তেন। তার ল্যাটিন ভাষায় রোমান আইন শেখার এই যে আগ্রহ, এই আগ্রহ দেখে তার সহকর্মীরা বা অন্যান্য ছাত্ররা খুব অবাক হয়েছিলেন এবং তারা কখনো কখনো বলতেন যে এর সংক্ষিপ্ত সংস্করণ পড়লে বোধহয় ভালো হয়। তো এই উপদেশ তারা দিয়েছিলেন, কিন্তু গান্ধীজি তাদেরকে এইটা বুঝিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই সে অল্প পড়তে চায় না, সে কঠোর পরিশ্রম করতে চায়, কঠোর পরিশ্রম করে বিষয়টার গভীরে গিয়ে জ্ঞান অর্জন করতে চায়। তিনি নিরামিষভোজী থাকা অবস্থায় নিরামিষভোজীর সংঘে যোগদান করেন। নিরামিষভোজীর সংঘে যোগদান করেন এবং থিওসফিক্যাল সোসাইটির কিছু সদস্য এই নিরামিষভোজী সদস্য ছিলেন এবং 1875 সালে সার্বজনীন ভ্রাতৃত্বের উদ্দেশ্যে এই থিওসফিক্যাল সোসাইটি গঠিত হয়েছিল এবং এতে ধর্মশিক্ষায় বৌদ্ধ এবং হিন্দু ব্রাহ্মণ্য সাহিত্য পড়ানো হতো। তারা গান্ধীকে ভগবদ গীতা পড়তে উৎসাহিত করেছিলেন। তার আগে ধর্ম বিষয়ে খুব বেশি গভীর আগ্রহ না থাকলেও পরে কিন্তু এই বিষয়গুলোর উপর তার গভীর আগ্রহ শুরু হয়ে যায়। তিনি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় নিয়ে এগোতে শুরু করেন এবং তার কাছে ধর্ম বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ তিনি সব ধর্মকেই প্রাধান্য দিতেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রত্যেকটা ধর্মকে তিনি প্রাধান্য দিতেন। তো ইংল্যান্ডে থাকাকালীন যে 3টে বছর তিনি ছিলেন, এই সময়টা তার কাছে ঘটনাবহুল ছিল। প্রত্যেকটা দিন ছিল তার কাছে দারুণ বুদ্ধিভিত্তিক কার্যকলাপে পরিপূর্ণ দিন। সমগ্র দেশ যেন তার কাছে জীবন্ত বিশ্ববিদ্যালয় ছিল। তো ইংল্যান্ড থেকে কিছুদিনের জন্য ছোট্ট ভ্রমণে গিয়েছিলেন ফ্রান্সে।
ফ্রান্স থেকে তিনি ফিরে আসেন তার চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিতে, এবং চূড়ান্ত পরীক্ষায় তিনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলেন এবং সবচেয়ে বেশি নাম্বার পেয়ে তিনি ব্যারিস্টারি পাশ করেছিলেন। 10ই জুন তাকে ব্যারিস্টারি হিসেবে নিযুক্ত করার জন্য ডাকা হয় এবং 12ই জুন তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার কাছে এই ইংল্যান্ডের দিনগুলো ছিল সবচেয়ে বেশি ঘটনাবহুল, কারণ ইংল্যান্ডে সবচেয়ে সুন্দর সুন্দর দিন তিনি কাটিয়েছেন, কিন্তু ভারতের মতনই কিন্তু তিনি জীবনযাপন করেছিলেন। মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই কিন্তু অহিংস মতবাদ প্রচার করে গেছেন এবং সত্যের ব্যাপারে সব সময় অটল থেকেছেন। তার কাছে সত্যই আসল, বাকি সব কিন্তু মায়া। তিনি সাধারণ জীবনযাপন করতেন, স্বায়ত্তশাসিত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। নিজের যে পরিধেয় কাপড় তা কিন্তু ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল, এবং তা তিনি নিজেই চরকায় বুনতেন এবং সাধারণ নিরামিষ খাবার খেতেন। তিনি কিন্তু কালো কোট প্যান্ট স্যুট এগুলো পরা পছন্দ করতেন না, তার ভালো লাগতো না। তিনি ফলমূল খেয়েই থাকতেন এবং আত্মশুদ্ধি আর প্রত্যাদেশের জন্য তিনি দীর্ঘ সময় উপবাস থেকেছেন। এই উপবাসটাও তার কাছে কিন্তু একটা সুন্দর সময় ছিল। তো গান্ধীজি দাদা আব্দুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী, তিনি দক্ষিণ আফ্রিকায় যান এবং দক্ষিণ আফ্রিকা গান্ধীর জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিয়েছিল। এখানে তিনি ভারতীয় বা কৃষ্ণাঙ্গ তাদের প্রতি একটা সাধারণভাবে যে বৈষম্যের শিকার হয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। একদিন ডারবানের আদালতে ম্যাজিস্ট্রেট তার পাগড়ি সরিয়ে ফেলতে বলেন। গান্ধী তা অগ্রাহ্য করেন এবং আদালত কক্ষ থেকে ক্ষোভে তিনি বেরিয়ে পড়েন। তাকে প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও তার একটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীতে চলে আসতে হয় এবং ভ্রমণের সময় একজন চালক তাকে প্রহার করেন, কারণ তিনি এক ইউরোপীয় যাত্রীকে জায়গা করে দেওয়ার জন্য ফুটবোটে চড়তে রাজি হয়নি। যাত্রাপথে তাকে বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক হোটেল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সামাজিক কার্যকলাপের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো জায়গা, যেখানে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ, কুসংস্কার, অবিচার লক্ষ্য করে গান্ধীজি তার জনগণের মর্যাদা এবং অবস্থান নিয়ে প্রশ্নসিদ্ধ করেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার কিন্তু ছিল না। এই অধিকার আদায়ের বিল উত্থাপনের জন্য তিনি বেশ কিছুদিন ওই দেশে থেকে যান। বিলের উদ্দেশ্য সিদ্ধ না হলেও আন্দোলনে সে দেশের ভারতীয়দেরকে অধিকার সচেতন করে তুলেছিল, কারণ ভারতীয়রা যাতে তাদের অধিকারটা বুঝে নেয় সেই জন্য তিনি কিন্তু তাদেরকে একজোট করেছিল। 1894 সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মধ্যে দিয়ে তিনি সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে আরো সংঘবদ্ধ করেন এবং 1897 সালের জানুয়ারিতে ভারতে সফরে আসেন এবং একদল শ্বেতাঙ্গ তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন, কারণ আমরা কৃষ্ণাঙ্গ। কারণ তার মতে কারো ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তিনি কিন্তু সমর্থন করেন না, অর্থাৎ তিনি কোনোভাবেই সমর্থন করবেন না। 1906 সালে ট্রান্সভাল সরকার উপনিবেশের ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করার জন্য একটা আইন পাশ করে এবং 11ই সেপ্টেম্বর জোহানেসবার্গে সংগঠিত হয় এক প্রতিরোধ সভা এবং গান্ধী সবাইকে সেখানে গিয়ে এই আইনটা বর্জন করতে উপদেশ দেন এবং তিনি বলেন যে আইন না মানার কারণে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, দরকার হলে সেই অত্যাচার তারা মেনে নেবে, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু আইন মানবে না। তো এই পরিকল্পনা কাজে দেয় এবং 7 বছর ব্যাপী একটা আন্দোলন ঘটে। এই সময়ে আইন অমান্য করা, নিজেদের নিবন্ধন কার্ড পুড়িয়ে ফেলা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। ভারতীয়দেরকে বন্দী করা হয়েছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। সরকার তার কাজে অনেকটাই সফল হয়েছে, কিন্তু শান্তিকামী ভারতীয়দের ওপর যে নিপীড়নমূলক ব্যবস্থা, এই ব্যবস্থা গ্রহণের কারণে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের মধ্যে থেকেই কিন্তু প্রতিবাদ শুরু করে
এবং অগত্যা দক্ষিণ আফ্রিকার জেনারেল ইয়ন ক্রিশ্চিয়ান স্মুট গান্ধীর সাথে সমঝোতা করতে কিন্তু বাধ্য হয় এবং এর মধ্যে দিয়েই গান্ধীর আদর্শ প্রতিষ্ঠা পায়, সত্যাগ্রহ তার আসল রূপ পেতে শুরু করে। ভারতের রাজনীতিতে গান্ধীজি ফিরে আসেন 1915 সালের 9 জানুয়ারি। এই জন্য ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। গান্ধী ভারতীয় রাজনীতি এবং ভারতের জনগণের সাথে পরিচয় হয় কার মাধ্যমে? গোপাল কৃষ্ণ গোখলের মাধ্যমে, যিনি তৎকালীন একজন সম্মানিত কংগ্রেস নেতা। ভারতে এসে তিনি বিভিন্ন ধরনের আন্দোলনে ঢুকে যান। চম্পারণ আন্দোলন, খেদা আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, এই ধরনের বহু ঘটনার সম্মুখীন তিনি হন। গান্ধী প্রথম আসেন 1918 সালের চম্পারণ বিক্ষোভে, খেদা সত্যাগ্রহের মধ্যে। জমিদারদের লাঠিয়ালদের মাধ্যমে অত্যাচারিত হয়েও তারা নামে মাত্র ক্ষতিপূরণ পায়, যা তাদের তীব্র দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। গ্রামগুলোকে অতিরিক্ত নোংরা এবং অস্বাস্থ্যকর করে রাখা হয় এবং মদ্যপানে অস্পৃশ্যতা ছিল। মারাত্মক দুর্ভিক্ষের মাঝে ব্রিটিশ একটি শোষণমূলক কর চালু করে এবং তা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে প্রচন্ড অস্থিতিশীল হয়ে ওঠে এবং খেদা ও গুজরাটেও এইরকম অবস্থা ছিল। গান্ধী সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তার বহুদিন সমর্থক বা স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তাদের সবাইকে একত্রিত করা, অর্থাৎ তার বহুদিন ধরে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা তার সাথে রয়েছেন, তাকে সমর্থন করে গেছেন, তাদেরকে একজোট হতে পরামর্শ দেন। একটি পূর্ণাঙ্গ জরিপ চালিয়ে গ্রামের মৃত্যুর হার, ভয়াবহ দুর্ভিক্ষের যে তথ্য, সেগুলো তিনি সংগ্রহ করতে বলেন এবং গ্রামবাসীদের কাছে বিশ্বস্ত হওয়ার পর তিনি গ্রামকে পরিষ্কার করার পাশাপাশি স্কুল, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠা করেন এবং গ্রামের নেতৃস্থানীয় লোকেদের সামাজিক নির্যাতন, কুসংস্কার মুক্ত হওয়ারও আহ্বান জানান। কিন্তু তার মূল প্রভাব কিভাবে পরিলক্ষিত হয়? যখন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রদেশ ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়। তার মানে প্রদেশ ছেড়ে চলে যেতে তাকে বলা হচ্ছে। জেলের বাইরে হাজার হাজার লোক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে তাকে গ্রেপ্তার করার জন্য। এছাড়াও পুলিশ স্টেশন, আদালতে এসে গান্ধীর মুক্তি দাবি করতে থাকছে, কিন্তু আদালত সেগুলো সবটাই নীরবে মেনে নিচ্ছে। গান্ধী জমিদারদের বিরুদ্ধে সুসংগঠিত বিক্ষোভ আন্দোলন এগুলোর নেতৃত্ব দিয়েছিলেন এবং জমিদাররা ব্রিটিশ সরকারের নির্দেশে চাষাবাদের তাদের আরো নিয়ন্ত্রণে রাজি হয়েছে। তারা খাজনার হার বৃদ্ধি করতে থাকছে, দুর্ভিক্ষ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তারা স্থগিত করছে তথ্য সংগ্রহ করা। তো এই বিক্ষোভ চলাকালীন জনগণ গান্ধীকে বাপু বা জাতির পিতা বা মহাত্মা বা মহান উপাধি এগুলো দান করছে। তো খেদায় ব্রিটিশদের সাথে সমঝোতার সময় কৃষকদের প্রতিনিধিত্ব করে সর্দার প্যাটেল, তার মানে কৃষকদের সেই সময় একজন প্রতিনিধি হয়ে উঠেছিল, তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি খাজনা আদায় বন্ধ এবং সকল বন্দীদের মুক্তি দান করেন, ফলে গান্ধীর সুনাম সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এরপরে অসহযোগ আন্দোলনে তিনি যোগদান করেন। অন্যায়ের বিরুদ্ধে গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ। তিনি অবশ্যই সবকিছু করেছিলেন অহিংস পথে। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের ওপর ব্রিটিশ সরকারের যে ধরনের অত্যাচার বা যে হত্যাকাণ্ডের ফলে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যায়, সহিংসতার মাত্রা বৃদ্ধি পায়। গান্ধী ব্রিটিশ সরকারের এই কাজকর্ম এবং ভারতীয়দের প্রতিশোধ পরায়ণ আচরণ, এই সবগুলোর কিন্তু নিন্দা করতে শুরু করেন। তিনি একটি লিখিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সমবেদনা জানান এবং বিশৃঙ্খলার খুব ভালোভাবে সমালোচনা করেছিলেন তিনি। তার এই পদক্ষেপ প্রাথমিক পর্যায়ে দলের ভিতরে একটা অসন্তোষ সৃষ্টি করলেও গান্ধীর এই আবেগ বক্তৃতার পর গৃহীত হয়।
বক্তৃতায় তিনি মূল নীতিগুলোর বর্ণনা করেছেন এবং বলেছেন সব রকম বিশৃঙ্খলতাই কিন্তু অমঙ্গলজনক এবং সমর্থনযোগ্য নয়। তো এই হত্যাকাণ্ড, এই গণবিক্ষোভের পর গান্ধী পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, লাভের দিক থেকে মনোনিবেশ করা, যেটা শেষ পর্যন্ত স্বরাজ এনে দেবে, যেটা ব্যক্তিগত আদর্শগত রাজনৈতিক স্বাধীনতা আন্দোলনের রূপ। অর্থাৎ স্বরাজই আমাদের প্রয়োজন, আমাদের স্বাধীনতা অর্জন করা প্রয়োজন। 1921 সালে ডিসেম্বরে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন। তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করে। সদস্যরা চাঁদা দিতে রাজি হওয়ায় যে কোনো ব্যক্তি দলের সদস্যপদ উন্মুক্ত করে দেয়, অর্থাৎ যে কোনো ব্যক্তি কিন্তু দলের জন্য আসতে পারবে। তো নিয়মানুবর্তিতা, উন্নতি, এই সব বিভিন্ন শ্রেণীর কমিটি গঠন করা হয়। দলকে একটি অভিজাত প্রতিষ্ঠান থেকে জনগণের আকর্ষণে রূপান্তর করতে হবে। গান্ধী তার অহিংস নীতি পরিবর্তন করলেন এবং স্বদেশী নীতি যোগ করলেন। স্বদেশী নীতি, বিদেশি পণ্য বর্জন করতে হবে, ব্রিটিশ পণ্য বর্জন করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে এবং ব্রিটিশ পোশাকের বদলে খাদির পোশাক আমাদেরকে পরতে হবে। তো তিনি ভারতীয় সকল পুরুষ এবং মহিলা, ধনী গরিব প্রত্যেকটা মানুষকে দৈনিক খাদির চাকা ঘোরানোর মধ্যে দিয়ে স্বাধীন আন্দোলনকে সমর্থন করবার জন্য আহ্বান জানালেন। এবং এটা এমন একটা কৌশল যেটা নিয়মানুবর্তিতা, আত্মত্যাগ এগুলো অনুশীলনের মধ্যে দিয়ে উচ্চাকাঙ্ক্ষা দূরীকরণ এর পাশাপাশি আন্দোলনে কিন্তু মহিলাদেরকেও যুক্ত করে নিলেন। তার মানে নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবাই খাদির ব্যবহার শুরু করলো এবং ব্রিটিশদের যে পোশাক সেগুলো বর্জন করা বা পুড়িয়ে ফেলা শুরু করলো। এছাড়াও ব্রিটিশ পণ্য বর্জনের পাশাপাশি গান্ধী জনগণকে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান, আদালত বর্জনের জন্য সরকারি চাকরি থেকে পদত্যাগ, ব্রিটিশ উপাধি বর্জন এগুলো করতে বললেন। অসহযোগ ব্যাপক জনপ্রিয়তা এবং সাফল্য লাভ করলো। উত্তেজনা বৃদ্ধি করছে এবং আন্দোলনে প্রত্যেকটা সমাজের সকল স্তরের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করছে এবং আন্দোলনটা চরম আকার ধারণ করছে। উত্তরপ্রদেশের চৌরি চৌরায় তীব্র সংঘর্ষের ফলে আন্দোলনের সমাপ্তি ঘটছে। আন্দোলনের সহিংসতার দিকে মোড় নিচ্ছে, কিন্তু গান্ধীজি ছিলেন অহিংস। এই কর্মকাণ্ডে গান্ধীজি গণ অসহযোগ আন্দোলন সমাপ্তি করলেন। গান্ধীজি গ্রেপ্তার হলেন 1922 সালের 10ই মার্চ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হলো। 1922 সালের 28শে মার্চ শুরু হওয়া শাস্তির কেবল 2 বছরের মতো তিনি ভোগ করলেন। 24 সালের ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়। গান্ধী ঐক্যবদ্ধ ব্যক্তিত্বের অভাবে ভারতের যে জাতীয় কংগ্রেস তাদের ভিতরে একটা ফাটলের সৃষ্টি করলো এবং দলটিকে দুটো ভাগ করে দিল। একটি অংশের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। আইনসভার পার্টি অংশগ্রহণ সমর্থন করছেন। চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে অপর অংশ এই পদক্ষেপের বিরোধিতা করছে। এছাড়া হিন্দু মুসলিমদের যে অহিংস আন্দোলন চলাকালীন তাদের মধ্যে যে সৌহার্দ্য তাদেরও ভাঙন হল। গান্ধী এসব বিরোধ মিটিয়ে তুলতে সেতু বন্ধের কাজ করতে চেষ্টা করেন এবং এই জন্য 1924 সালের শরৎকালে 3 সপ্তাহের জন্য তিনি অনশন শুরু করেন এবং এই প্রচেষ্টায় যে খুব বেশি সফলতা এসছে তা কিন্তু নয়। স্বরাজ প্রসঙ্গে তিনি কি বলছেন? গান্ধীজি 1920 সালে এই সময় নীরব দর্শকের মতন ছিলেন। এই সময় স্বরাজ পার্টি, ভারতের জাতীয় কংগ্রেস এদের মাঝে বাধা দূর করবার চেষ্টা করেছিলেন। অস্পৃশ্যতা, মদ্যপান, অবজ্ঞা, দারিদ্র্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম অব্যাহত করে রেখেছিলেন। 1928 সালে তিনি আবার সামনে এগিয়ে আসেন। আগের বছর ব্রিটিশ সরকারের স্যার সাইমনের নেতৃত্বে নতুন সংবিধান সংশোধনী কমিশন গঠন করে, যাতে একজনও ভারতীয় ছিল না। ফলে রাজনৈতিক দলগুলো কমিশনকে বর্জন করতে শুরু করছে। গান্ধী কলকাতা কংগ্রেসে 1928 সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকারের প্রতি ভারতের ডমিনিয়নের মর্যাদা দেওয়ার দাবি জানালেন। অন্যথায়
নতুন অহিংস নীতির পাশাপাশি পূর্ণ স্বাধীনতার লক্ষ্যের হুমকি দেন। গান্ধী এর মাধ্যমে সুভাষচন্দ্র বসু তখন তরুণ যুবক এবং জওহরলাল নেহেরু দর্শন সঞ্চালন করেন। যারা অবিলম্বে স্বাধীনতার পক্ষপাতী ছিলেন তারাও এগিয়ে আসলেন। 2 বছর অপেক্ষা করার ফলে তারা এগিয়ে আসলেন। ব্রিটিশ সরকার কিন্তু এর কোনো প্রত্যুত্তর দেয়নি। 1929 সালের 31শে ডিসেম্বর লাহোর ভারতীয় পতাকার উন্মোচন করে। 1930 সালের 26শে জানুয়ারি লাহোরে মিলিত হয়ে জাতীয় কংগ্রেস দিনটিকে জাতীয় স্বাধীনতা দিবস বা ভারতীয় স্বাধীনতা দিবস বলা হয়। এই ঘোষণা মতে গান্ধী লবণের ওপর কর আরোপের বিরুদ্ধে নতুন সত্যাগ্রহের অধিকার শুরু করলেন। 1930 সালের মার্চে এই উদ্দেশ্যে তিনি ডান্ডির উদ্দেশ্যে লবণ কুচকাওয়াজ আয়োজন করলেন এবং নিজে হাতে লবণ তৈরির জন্য 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত 400 কিলোমিটার হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডিতে গিয়ে পৌঁছান। হাজার হাজার ভারতীয় তার সাথে হাঁটছে সাগরের তীর ধরে। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অন্যতম একটা সফল প্রয়াস। ব্রিটিশরা এর প্রতিশোধ নিতে 60,000 ব্যক্তিকে গ্রেপ্তার করে। সরকার গান্ধীর সাথে সমঝোতা করতে লর্ড এডওয়ার্ড আরউইনকে প্রতিনিধি নিয়োগ করলেন এবং গান্ধী আরউইন অ্যাক্ট পাস হয়। 1941 সালের মার্চ মাসে। এই প্যাক্টে সকল সরকার গণ অসহযোগ আন্দোলন বন্ধের জন্য সকল রাজবন্দীদের মুক্তি দিতে রাজি হয়। সেখানে একাই কংগ্রেসের তিনি প্রতিনিধিত্ব করলেন এবং ভারতীয় যুবরাজ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অনুষ্ঠিত হচ্ছে, যেটা কিনা গান্ধী ও অন্যান্য জাতীয়তাবাদীদের নিরাশ করে। লর্ড আরউইন স্থলাভিষিক্ত লর্ড ওয়েলিংটন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেন। গান্ধী পুনরায় গ্রেপ্তার হন এবং সরকার তার প্রভাব কাটিয়ে উঠতে তাকে সম্পূর্ণরূপে তার যে সমস্ত অনুসারীরা ছিলেন তাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশ দেন এবং এই পদ্ধতিটা যে তারা করতে চেয়েছিলেন এই পদ্ধতিতে কিন্তু তারা সফল হয়। 1932 সালে দলিত নেতা বি.আর. আম্বেদকরের প্রচেষ্টার ভিত্তিতে সরকারি নতুন সংবিধানের আওতায় অস্পৃশ্যতা এদের জন্য আলাদাভাবে ইলেকটোরেটের আয়োজন হয়। এর প্রতিবাদে গান্ধী 1932 সালের 6 দিনের অনশন করে এবং এতে সরকার বাধ্য হয়ে দলিত ক্রিকেটার এবং পরবর্তীকালে যে সমস্ত রাজনৈতিক নেতারা ছিল তাদের সাথে মধ্যস্থতা করে। এরপরে গান্ধী হরিজন নাম দিয়ে দলিত অস্পৃশ্যদের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন যাত্রার সূচনা করলেন। 1934 সালে গ্রীষ্মে তাকে হত্যা করার জন্য 3 বার চেষ্টা করা হয়েছে, কিন্তু 3 বারই ব্যর্থ হয়েছে। কংগ্রেস পার্টি ফেডারেশন স্কিমের ক্ষমতা মেনে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হলে গান্ধী দল থেকে নিজের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গান্ধী এই সিদ্ধান্তের বিরোধিতা না করলেও সরকারের সাথে রাজনৈতিক সমঝোতা করা কোনো দলের নেতা হয়ে থাকবে এমন গুজব এড়ানোর চেষ্টা করেন। গান্ধীজির মূল নীতি কি ছিল? গান্ধীজি তার জীবনকে সত্য এবং অহিংস বা সত্য অনুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং তিনি নিজের ভুল থেকে বারবার শিক্ষা নিয়েছিলেন এবং নিজের ওপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এবং তারপর সেখান থেকে সিদ্ধান্তে এসেছেন। তিনি তার আত্মজীবনীর নাম দিয়েছিলেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এর অর্থ কি? এর অর্থ সত্যকে নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প। গান্ধী বলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে নিজের অন্ধকার, ভয়, নিরাপত্তাহীনতাকে কাটিয়ে ওঠা। কিভাবে এই ভয় কাটিয়ে উঠলেন? গান্ধী তার বিশ্বাসকে প্রথমে সংক্ষিপ্ত করে বলেন, ঈশ্বরই হলো সত্য। পরবর্তীতে তিনি আরো বলেন যে সত্যই হলো ঈশ্বর। এর অর্থ সত্যই হলো ঈশ্বরের ক্ষেত্রে গান্ধীর দর্শন। তিনি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি বলছেন অহিংস নীতিতে বিশ্বাসী হয়ে যখন আমি হতাশ হই আমি স্মরণ করি সমগ্র ইতিহাসের সত্য এবং ভালোবাসার জয় হয়েছে। দুঃশাসক হত্যাকারীদের কখনো অপরাজেয় মনে হলেও সে সবসময় তাদের পতন ঘটে, মনে রাখবেন সর্বদাই। তার মানে তিনি অহিংস নীতিকে অর্জন করেছিলেন। সহিংস পথে কোনো আন্দোলন তিনি চাননি
সত্যের পথে থেকে, অহিংসার পথে থেকে তিনি আত্মশুদ্ধির চেষ্টা করেছেন। ছোট থেকেই তিনি নিরামিষ ভোজন করতেন। পরীক্ষামূলকভাবে তিনি মাংস খান এবং হয়তো জন্মগত কৌতূহল ভাবে তিনি এটি করে থাকেন। তো এই নিরামিষ ভোজন হিন্দু এবং জৈন ধর্মে তার গভীরভাবে বিদ্যমান, বা স্থানীয় গুজরাটে জৈনদের দ্বারা হয়ে বা ধার্মিক মায়ের সাথে থেকে তিনি নিরামিষভোজী হয়েছিলেন। গান্ধীর পরিবার কিন্তু এর ব্যতিক্রম ছিল না। তিনি সবসময় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গ লাভ করতেন এবং ভেজিটেরিয়ান সোসাইটির চেয়ারম্যান ডক্টর জোসেফ ওল্ডফিল্ড এর বন্ধু হয়ে ওঠেন। তিনি ব্রহ্মচর্যের কথা বলেছেন। গান্ধীর 16 বছর বয়সে তার বাবা ভীষণ অসুস্থ। গান্ধী তার বাবার অসুস্থতার পুরো সময় তার সাথে থাকেন। এক রাতে গান্ধীর কাকা এসে তাকে বিশ্রাম নেবার সুযোগ দেন। তিনি তার শোবার ঘরে ফিরে যান এবং কামনার বশবর্তী হয়ে স্ত্রীর সাথে যখন প্রণয় হয়, এই সামান্য পরেই কর্মচারী এসে তার পিতার মৃত্যু সংবাদ জানায়। এই ঘটনাটিকে দ্বিগুণ লজ্জা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এই ঘটনাটিকে গান্ধীজি 36 বছরে বিবাহিত থাকা অবস্থায় একজন ব্রহ্মচারী হতে বাধ্য করেন। এই সিদ্ধান্তের পিছনে ব্রহ্মচর্যের দর্শনের কথা তিনি বলেছেন এবং তিনি এই ব্রহ্মচর্যের দর্শন আদর্শ ব্যাপকভাবে প্রচারিত করেন। গান্ধী ব্রহ্মচর্যকে ঈশ্বরের সান্নিধ্য লাভ, আত্মোপলব্ধি পন্থা হিসেবে দেখেন। গান্ধী তার আত্মজীবনীতে স্ত্রী কস্তুরবার সঙ্গে হিংসার বিরুদ্ধে সংগ্রাম করার কথা বলেন। গান্ধী আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠা করবার কথা বলেন। গান্ধী বিশ্বাস করেন হিন্দুত্বে। সারা জীবন ধরে তিনি হিন্দু ধর্মের চর্চা করেছেন। হিন্দু ধর্মে থেকেই তিনি অধিকাংশ আদর্শ গ্রহণ করেছেন। তিনি সকল ধর্মকেই সমানভাবে বিবেচনা করতেন। তাকে এই ধারণা থেকে বিচ্যুত করবার প্রচেষ্টা করা থেকে কেউ কোনোদিন আটকাতে পারেনি। হিন্দুবাদ, তিনি একটা উক্তি করেছিলেন হিন্দুত্ববাদ নিয়ে। হিন্দুবাদ আমাকে পরিপূর্ণভাবে তৃপ্ত করে, আমার সম্পূর্ণ সত্তাকে পরিপূর্ণ করে। যখন সংশয় আমাকে আঘাত করে, যখন হতাশা আমার মুখের দিকে কড়া চোখে তাকায়, যখন দিগন্তে আমি এক বিন্দু আলো দেখতে না পাই, তখন আমি ভগবত গীতার দিকে ফিরে তাকাই এবং নিজেকে শান্ত করবার জন্য এই পংক্তি খুঁজে নিই। আমি অনতিবিলম্বে অধিক কষ্টের মাঝেও হেসে উঠি। আমি ভগবত গীতার কাছে কৃতজ্ঞ, কারণ তিনি ভগবত গীতার থেকে শিক্ষা লাভ করেছিলেন। গান্ধীজি গুজরাটি ভাষায় ভগবত গীতার ধারাভাষ্য লেখেন। গুজরাটি পাণ্ডুলিপি ইংরেজি ভাষায় অনুবাদ করেন মহাদেব দাসী। তিনি একটি অতিরিক্ত সূচনা এবং ধারাভাষ্য যোগ করেন। এটি গান্ধীর লিখিত এবং ভূমিকা সহ প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীর ভিতরে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা সত্ত্বেও একাধিকবার কিন্তু তারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়েছেন এবং এই বিতর্কগুলো সেই সময়কার জনপ্রিয়তম দুই ভারতীয়ের মতভেদ ছিল। 15ই জানুয়ারি 1934 সালে বিহারে একটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত হয়। গান্ধী বলেন, এটি হওয়ার কারণ হলো উঁচু শ্রেণীর হিন্দুদের অস্পৃশ্যদের তাদের প্রাসাদে ঢুকতে না দেওয়ার ফল। রবীন্দ্রনাথ গান্ধীর এই মন্তব্যকে ব্যাপক বিরোধিতা করেছেন এবং বলেছেন, ভূমিকম্প কেবল প্রাকৃতিক কারণেই সংঘটিত হতে পারে, অস্পৃশ্যতার চর্চা যতই বেমানান হোক না কেন। গান্ধীজি কেমন পোশাক পরতেন? 1931 সালে গান্ধী লন্ডনে ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে যোগ দিতে গেলে চার্চিল তখন আশঙ্কাগ্রস্ত হয়েছিল গান্ধীর অর্ধনগ্ন ফকিরের পোশাক দেখে। বরঞ্চ এটা দেখে ওই রকমের পোশাকধারী একজন আইন অমান্য আন্দোলন চালাচ্ছেন, আবার সেই সঙ্গে সমান মর্যাদায় ভারত সম্রাট প্রতিনিধির সঙ্গে কথাও বলছেন। গান্ধীর জামা কাপড়ের কমতি দেখে ওই সময় গান্ধীকে দেখতে যাওয়া তার অনুরাগী অভিনেতা চার্লি চ্যাপলিন বলেন, শীতের দেশে গান্ধী ওই পোশাকে এসে নিজেকে এমন ভাবে আলোচিত না করে তুললেও পারতেন। পরিধেয় নিয়ে গান্ধী নিজেই অবশ্য বিব্রত বোধ করেননি। উষ্ণ আবহাওয়া এবং দারিদ্রতার কারণে ভারতের পোশাক ওই রকমই।
ওই বেশেই তিনি গোল টেবিল বৈঠকের সদস্যদের সাথে যোগদান করেন এবং রাজনৈতিক ভূমিকাকে নিয়ে সম্রাটদের সাথে কৌতুকপূর্ণ বাক্য বিনিময় করেছেন। গান্ধীজি বলছেন, তাতে কোনো অসুবিধা হয়নি, কেননা সম্রাটের নিজের গায়ে যে পোশাক ছিল তা আমাদের দুজনের জন্য পর্যাপ্ত। তার মানে সম্রাটরা এমন পোশাক পরতেন যেটা ভারতীয়রা দুজন পরতে পারত। তাই ভারতীয়দের মতন পোশাক গান্ধীজি পরেছিলেন। গান্ধীজি ছিলেন বহুমুখী লেখক, গান্ধীজি সম্পাদক ছিলেন, বহু দশক ধরে তিনি সম্পাদনা করেছেন। গুজরাটি, হিন্দি, ইংরেজি এই ভাষায় পত্রিকা প্রকাশ করেছেন হরিজন। কেবল ইংরেজি ভাষায় প্রকাশিত সম্পাদিকা পত্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ইন্ডিয়ান ওপিনিয়ন এবং দেশে ফেরার পরে ইয়ং ইন্ডিয়া। তাছাড়া তার হাতে সম্পাদিত গুজরাটি ভাষায় মাসিক পত্রিকা নবজীবন, যা পরে হিন্দি ভাষায়ও প্রকাশিত হতো। তো গান্ধী পত্র পত্রিকায় প্রচুর চিঠি লিখতেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো চিঠি প্রকাশিত হতো। গান্ধীর বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, এর মধ্যে রয়েছে তার আত্মজীবনী সত্যের সঙ্গে আমার পরীক্ষার কাহিনী, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দক্ষিণ আফ্রিকার স্বাধিকার বিষয়ে ম্যানিফেস্টো, হিন্দ স্বরাজ और इंडियन होम रूल ও গুজরাটি ভাষায় জন রাস্কিন আনটু দ্য লাস্ট, এই সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছেন। বেশ কয়েকজন জীবনীকার গান্ধীর জীবনী রচনার কাজ করেছেন, এর মধ্যে দুটি রচনাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। মহাত্মা লাইফ অফ মোহনদাস করমচাঁদ গান্ধী, এটা জি.ডি. টেন্ডুলকারের 8 খণ্ডের একটি বই, আর একটা হচ্ছে পিয়ারি লাল ও সুশীলা নায়ারের 10 খণ্ডের বই মহাত্মা গান্ধী। বলা হচ্ছে যে আমেরিকার সেনাবাহিনীর জি.বি. সিংহ 20 বছর ধরে গান্ধীর মূল বক্তৃতা ও রচনা সংগ্রহ করেছে তার গবেষণা গ্রন্থ গান্ধী বিহাইন্ড দ্য মাস্ক অফ ডিভাইনিটি এর জন্য। অনেক রাজনৈতিক নেতা আন্দোলনকে গান্ধী প্রভাবিত করেছিলেন। আমেরিকার নাগরিক আন্দোলনকে তিনি প্রভাবিত করেছিলেন। মার্টিন লুথার কিং, জেমস লসন গান্ধীর অহিংস নীতিগুলোকে নিজেদের কর্মপন্থার মধ্যে দিয়ে নিয়ে এসেছিলেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা গান্ধীর দ্বারাই প্রভাবিত হয়েছিলেন। এই তালিকায় আরো বিভিন্ন জন আছেন, খান আব্দুল গফফর খান, স্টিভ বিকো, অং সান সুচি। গান্ধীর জীবনী শিক্ষা অনেককে অনুপ্রাণিত করেছে। তার মানে গান্ধীজি যে ধরনের আদর্শ প্রচার করে গেছেন, এই আদর্শ কিন্তু অনেককে অনুপ্রাণিত করেছে। এর দ্বারা প্রত্যেকে তাদের আদর্শ করে নিয়েছে গান্ধীকে। গান্ধীকে তাদের শিক্ষা গুরু হিসেবে বর্ণনা করে নিয়েছেন। ইউরোপের রোমালোলা 1924 সালে প্রথম তার মহাত্মা গান্ধী গ্রন্থে তাকে ইউরোপ তুলে ধরেন। 1931 সালে পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন গান্ধীর সঙ্গে পত্রালাপ করেন। গান্ধীর কাছে লেখা একটি চিঠিতে আইনস্টাইন গান্ধীকে আগামী প্রজন্মের জন্য আদর্শ বলে চিহ্নিত করেছেন। বর্তমান ভারতে দ্রুত অর্থনৈতিক আধুনিকীকরণ, নগরায়ন, গান্ধীর অর্থনীতিকে প্রত্যাখ্যান, রাজনীতির বেশিরভাগ অংশ তিনি গ্রহণ করেছেন, স্মৃতি শ্রদ্ধা অব্যাহত রেখেছেন। তার মানে গান্ধীজি যা যা কাজ করে গেছেন আজকের ভারতবর্ষে সেই সব ধরনের কাজ কিন্তু করা হয়, চেষ্টা করা হয় তার প্রয়াসগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, যেটা বলা হয় যে একটা জাতীয় ছুটি, গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়, তার কারণ বর্তমান ভারতে গান্ধীজির আদর্শটাকে আমরা আমাদের মনে প্রাণে বাঙালি হিসেবে আমরা মেনে নিয়েছি এবং তার আদর্শটাকে অনুসরণ করে আমরা চলছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে কিন্তু পালন করা হয় এবং মহাত্মা গান্ধী বৌদ্ধবাদী ভারতীয় সমাজে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ অবস্থান করতে চেয়েছেন, অর্থাৎ আমরা প্রত্যেকে ভাই ভাই, আমাদের মধ্যে অহিংস যেন থাকে, আমাদের মধ্যে যেন হিংসা, দেশ, হানাহানি, রক্তক্ষয়ী সংগ্রাম না হয়। গান্ধীজির এত কিছু আদর্শ থাকা সত্ত্বেও কিন্তু তিনি সমালোচনার ঊর্ধ্বে নন। দক্ষিণ আফ্রিকার লেখা গান্ধীর কিছু পত্রিকা, নিবন্ধ, এগুলো কিন্তু খুব বিতর্কিত হয়েছে, তিনি কখনোই বিতর্কের ঊর্ধ্বে যাননি।
পুনর্মুদ্রিত দি কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী, এই ইন্ডিয়ান ওপিনিয়ন প্রবন্ধে 1908 সালের দক্ষিণ আফ্রিকার সময় সম্পর্কে বলেন, অনেক স্থানীয় কয়েদি পশুত্ব থেকে কেবল এক ধাপ উপরে অবস্থান করছিল এবং প্রায়ই নিজেদের ভিতরে বিবাদ এবং হানাহানি করত। একই সংকলনে গান্ধীর 26শে সেপ্টেম্বর 1896 সালে একটি ভাষণে উল্লেখ করা হয়, যেখানে বলেন যে যাদের পেশা স্বীকার করা একটিমাত্র লক্ষ্য নির্দিষ্ট সংখ্যক গবাদি পশু জমিয়ে ক্রয় করা। তো কাফির শব্দটিকে বর্তমানে আক্রমণাত্মক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। তো এই রকম কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন যেগুলো কিন্তু অসন্তোষজনক এবং বর্ণবাদের বিরুদ্ধে একটা অভিযোগ তারা তুলেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দিয়েছেন। তিনি মহান হৃদয়ের মানুষ। গান্ধীজির যে মহান আদর্শ আমরা দেখতে পাচ্ছি, এই মহান আদর্শটাকে আমরা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন ভাবি, কারণ গান্ধীজি যে ধরনের বক্তব্য আমাদেরকে পেশ করেছেন, গান্ধীজি যে ধরনের কাজ করে গেছেন, যেভাবে মানুষকে একত্রিত করেছেন, তা কিন্তু অন্য কোনো নেতৃত্ব এগিয়ে এসে করেনি। এমনকি তিনি ঘরের মহিলাদেরকে পর্যন্ত একত্রিত করে দিয়েছেন। গান্ধীজি একজন শিক্ষিত আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত যে সমস্ত সম্প্রদায় ছিল তাদের আন্দোলনে প্রথম অহিংস শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করেছিলেন এবং ভারতে ফিরে এসে দুস্থ দিনমজুরদের বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেও কিন্তু তিনি আন্দোলন করেছিলেন। তিনি যাতে ভ্রাতৃত্ব বজায় থাকে, যাতে দারিদ্র দূরীকরণ হয়, যাতে নারীরা স্বাধীনতা অর্জন করতে পারে, যাতে বর্ণ বৈষম্য দূরীকরণ হয়, যাতে অর্থনৈতিক সচ্ছলতা আসে, তার জন্য আন্দোলন চালিয়েছিলেন। এবং যাতে সর্বোপরি যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় ছিল, ব্রিটিশ শাসনকে তাড়ানো। তিনি তাই করেছিলেন, ব্রিটিশকে ভারত ছাড়া করেছিলেন এবং তার জন্য তিনি বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন এবং বিভিন্ন সময়ে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা, ভারতে তিনি কারাবরণও করেছিলেন। তার মানে তিনি বারবারই অহিংস মতবাদ সত্যাগ্রহের পথে হাঁটতে গিয়ে কারাবরণ সহ্য করেছেন। তিনি বারবার অত্যাচার সহ্য করেছেন আমাদের মতন কিছু মানুষদের সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে আসার জন্য। তো সমাজের মূল স্রোতে এগিয়ে আসার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে এবং গান্ধীজি তার অসাধারণ পাণ্ডিত্য মাঝারি মানের ছাত্র হওয়া পরেও দেখিয়েছেন। তিনি তরুণ সময়ে একটু লাজুক প্রকৃতির ছিলেন, সময়জ্ঞানী ছিলেন, এটাও তিনি প্রকাশ করেছেন। গান্ধীজির বাল্য এবং শৈশব সত্য এবং সাহসের মন্ত্র দ্বারা এগিয়ে এসেছিল এবং মায়ের কাছ থেকে তিনি কঠোর উপবাসের মন্ত্র শিখেছিলেন এবং কিভাবে কঠোর জীবন যাপন করা যায়, নিরামিষ ভোজন করা যায়, এই সবগুলো কিন্তু তিনি তার মায়ের কাছ থেকে শিখেছিলেন। আর গান্ধীজি মিথ্যে কথা বলা, চুরি করা, এগুলোকে পাপ কর্ম বলে মনে করতেন। এই কারণেই গান্ধীজি কিন্তু সত্যাশ্রয়ী। গান্ধীজি এই এত কম বয়সে অর্থাৎ 13 বছর বয়সে বিবাহটাকে কিন্তু অপরিপক্ক বলে মনে করতেন। তিনি সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কুসংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজে যে থেকে কুসংস্কারকে তাড়িয়ে ফেলা সম্ভব নয় এটা ভেবে তিনি ব্যারিস্টারি করে এখান থেকে কুসংস্কার তাড়াতে চেয়েছিলেন এবং তাদের গান্ধীজি যে ব্যারিস্টারি পড়ে ফিরে এলেন, সেই সময় দেশে ফিরে এলে শুনলেন যে তার মা মারা গেছে। কিছুদিন পর তিনি আইন ব্যবসা শুরু করলেন। মহাত্মা গান্ধী
আইন ব্যবসায় তেমন জুত পেলেন না। এই সময় 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের একটি জটিল মামলার প্রয়োজনে গান্ধীকে নোটাল যাত্রা করতে হলো এবং সেখানে গিয়ে ট্রান্সভাল যাত্রা করলেন, অর্থাৎ তিনি নোটাল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। ব্রিটিশদের অপশাসন, অত্যাচার, নির্মম নির্যাতনের বিরুদ্ধে তিনি এগিয়ে আসছেন। ভারত পাকিস্তানের মধ্যে যে বাটোয়ারা, অর্থাৎ একদিকে মুসলিমদের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য ভারত ভাগ করে পাকিস্তান রাষ্ট্র দাবিতে সোচ্চার হলেন এবং 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটিশরা স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করে। স্বাধীনতা লাভ 1947 সালের 15ই আগস্ট দেশভাগের মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন হলো। সেই বছরই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গান্ধীজি নোয়াখালী সফর, এটা সবচেয়ে একটা উল্লেখযোগ্য সফর। পাকিস্তান স্বাধীনতা লাভ করে একদিন আগেই, অর্থাৎ 14ই আগস্ট 1947। 1948 সালের 30শে জানুয়ারি দিল্লিতে এক প্রার্থনা সভায় গান্ধীজির এক আততায়ীর হাতে নিহত হন। বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার, বিশ্ববিখ্যাত মনীষী জর্জ বার্নার্ড গান্ধীজির এই মর্মান্তিক হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেন এবং বলেন, খুব ভালো মানুষ হওয়াটা একটা বিপজ্জনক ব্যাপার। গান্ধীজির জীবন দর্শন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে উল্লেখযোগ্য অবদান, মহাত্মা গান্ধী জাতির জন্য, সেটা কেউ কোনোদিনই ভুলতে পারবে না। কবিগুরু তাকে মহাত্মা বলেছেন কারণ সত্য, প্রেম, ত্যাগ, সেবা, অহিংসাই তার মূল কথা। এই ব্যাপারটা মেনে নিয়ে তিনি সহজ সরল জীবন যাপন করেছেন। গান্ধীজি আচরণে নির্ভীক ছিলেন, তিনি ব্যক্তিত্ব প্রকাশ করতেন, তিনি জনগণের কাছে বাপুজিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের কাছে তিনি একজন সার্থক কর্ণধার। 40 কোটি জনতার জন্য তিনি একজন। হঠাৎ ঘোষণা করছিলেন, তিনি বলছেন যে ভীরুতা হিজিবিজি স্বপ্ন ছেড়েছে, রক্তে উৎসব বেজে উঠবে। অর্থাৎ একটা উক্তি, একটা কবিতার লাইন সুকান্ত ভট্টাচার্যের, তিনি বলেছেন যে 40 কোটি জনতার জানি আমিও যে একজন, হঠাৎ ঘোষণা শুনেছি আমার জীবন শুভক্ষণ, এসেছে তখনই মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি, রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজি। এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার, এই মৃতদেহের বাধা ঠেলে হব অজেয় রাজ্য পার। অর্থাৎ এই রাজ্য আমাদেরকে পার হতেই হবে গান্ধীজির হাত ধরে। রক্তে আমাদের উৎসব উঠেছে, গান্ধীজির হাত ধরেই আমাদেরকে এই উৎসবে সামিল হতে হবে। সাহসের মন্ত্র, অহিংসার মন্ত্র যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন গান্ধীজি। মা পুতুলিবাইয়ের কাছে থেকে তিনি বহু জিনিস শিখেছেন এবং পুজো আর সূর্য দর্শন না করে তার মা কিন্তু জলগ্রহণ করতো না, গান্ধীজিও ঠিক তাই শিখেছেন। গান্ধীজি নামকরণ করা হয় করমচাঁদ, অর্থাৎ তার পিতার নাম থেকে। তখন গুজরাটে এই রীতি ছিল, বাবার নামের সাথে ছেলের নাম যুক্ত করে করে দেওয়া হয়। তাই মোহনদাস গান্ধীজির নাম, করমচাঁদ তার পিতার নাম, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই নিয়ম অনুসারে পরপর এইভাবে নাম চলেছে। গান্ধীজি লন্ডনে গিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়াশোনা করেন, সেখানে ব্যারিস্টারি পড়েন। মহাত্মা গান্ধীর একটা অন্যতম চালিকা শক্তি ছিল স্বাধীনতা আন্দোলনের। তিনি স্বাধীনতা এবং অধিকার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলন, সত্যাগ্রহ প্রতিষ্ঠা, স্বৈর শাসনের বিরুদ্ধে জনতার যে অভিমত, স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা, এই সবটা তিনি করেছেন। অর্থাৎ আমাদেরকে এগিয়ে আসতে হবে। গান্ধীজি ডাক দিয়েছিলেন একজোট হওয়ার। গান্ধীজি ছিলেন একজন রাজনীতিবিদ, স্বাধীন আন্দোলনের একজন অগ্রগামী ব্যক্তিত্ব, যিনি অহিংস মতবাদ প্রচার করেছিলেন। অহিংসটাই তার দর্শনের একমাত্র ভিত্তি। তিনি বারবার বলতেন, সত্যের পথে থাকো,
অহিংসার পথে থাকো। আর এই অহিংসার মতবাদ কিন্তু তিনি শিখেছিলেন, সত্যের পথে থাকার কথা তিনি শিখেছিলেন ভগবত গীতার থেকে। এই ভগবত গীতার থেকে তিনি বহু শিক্ষা লাভ করেছিলেন। গান্ধীজি ছাত্রাবস্থায় পড়াশোনা পাশাপাশি যে বিদেশি শিক্ষা গ্রহণ করেছিলেন তা হচ্ছে নাচ। এই লন্ডনের এই আদব কায়দাটা তিনি পরীক্ষামূলকভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমি আগেই বলেছি তিনি অনেক বেশি সচেতন ছিলেন। পরীক্ষা না করে তিনি খাবার খেতেন না, বিশেষ করে কেউ দিলে কোনো মাংস মদ্য নয়। তিনি একটা শৃঙ্খলিত জীবনযাত্রা পছন্দ করতেন। উচ্ছৃঙ্খলতা তার জীবনের সাথে একেবারেই আকর্ষিত নয়। তিনি চিত্তাকর্ষক করবার চেষ্টা করেছিলেন তার পোশাকের মধ্যে দিয়ে, অর্থাৎ যে পোশাক খাদির, মায়ের দেওয়া মোটা কাপড়। তিনি কালো স্যুট পরা পছন্দ করতেন না, তাই তিনি ধুতি পরতেই বেশি পছন্দ করতেন এবং তিনি মনে করতেন এটাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে হবে। তো তিনি সব সময় এগিয়ে আসার চেষ্টা করেছেন, সমাজের মূল স্রোতে সবাইকে তুলে ধরবার চেষ্টা করেছেন। গান্ধীজি সবকিছু পরিবর্তন করবার চেষ্টা করছেন। তিনি বলছেন সীমাহীন শক্তিকে সহ্য করার কথা। তিনি অহিংসার পাঠ এই প্রথম শিখলেন, যে সীমাহীন শক্তি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তিনি গভীরভাবে ধার্মিক হিন্দু ছিলেন, কিন্তু অন্য কোনো ধর্মকেই তিনি আঘাত করা পছন্দ করতেন। প্রত্যেকটা ধর্মকেই তিনি সম্মান জানাতেন। প্রত্যেকটা ধর্মের প্রতি তার একটা গভীর জ্ঞান ছিল, গভীর মনোভাব ছিল। প্রত্যেকটা ধর্মের মানুষজনকে তিনি সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং পারস্পরিক সহিষ্ণুতা বজায় রাখার চেষ্টা করেছেন, যাতে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্বের ভাব বজায় থাকে, অহিংস মনোভাব বজায় থাকে। সহিংস পথে কোনো আন্দোলন নয়, অহিংস পথে আন্দোলন করতে হবে। নেতাজি ঠিক তার উল্টো কাজই করেছিলেন। ব্রিটিশকে তাড়াতে গেলে রক্তই শেষ কথা বলবেন, কিন্তু গান্ধীজি এই পন্থায় একেবারেই বিশ্বাসী ছিলেন না। কারণ তিনি উপবাস, আত্মশুদ্ধি, নিরামিষ ভোজন, জীবের প্রতি অহিংসা এই মনোভাব মেনে নিয়েছিলেন। এই মনোভাব তার হয়েছিল জৈনদের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তিনি রোমান আইন শেখায় যথেষ্ট আগ্রহী ছিলেন এবং যে কাজ করতেন প্রত্যেকটা কাজই কিন্তু তার গভীর মনোযোগের সাথে করা, প্রত্যেকটা কাজ কঠোর পরিশ্রমের সাথে করা। তাই কেউ যদি তাকে সংক্ষিপ্ত পাঠ পড়তে বলে, সে কিন্তু বলে দেয় যে না, সে সংক্ষিপ্ত পড়তে রাজি নয়। সে কঠোর অধ্যবসায় করে, কঠোর পরিশ্রম করে সে এগিয়ে যেতে চায়, সে গভীর জ্ঞান অর্জন করতে চায়। এই জ্ঞানই কিন্তু তার আসল জ্ঞান, তার উদ্দেশ্য, অর্থাৎ জ্ঞান অর্জন করাটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে গান্ধীজির যে বিষয়গুলো আমরা দেখলাম তা হচ্ছে গান্ধীজি কে ছিলেন, তার জন্ম বৃত্তান্ত, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা কে ছিলেন, তার পিতা কি করতেন, মাতা কোন শ্রেণীর, এই সমস্ত বিষয় আমরা জানলাম। তার প্রাথমিক জীবন আমরা জানলাম। তিনি রাজকোটেও পড়াশোনা করেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তার বাবা যখন রাজকোটে যান, রাজকোটের সদস্য হন, সেই সময় রাজকোটে গিয়ে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তার মানে তার শিক্ষা জীবন আমরা দেখলাম। ইংল্যান্ডে থাকাকালীন অবস্থায় তিনি কি কাজ করেছেন, ব্যারিস্টারি পড়েছেন, কিভাবে ইংল্যান্ডের সময়গুলোকে অতিবাহিত করেছেন, এইসব আমরা দেখলাম। এরপরে সাউথ আফ্রিকার বর্ণনা আমরা দেখলাম। সাউথ আফ্রিকার সময়
তিনি সাউথ আফ্রিকায় গিয়ে বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করেছিলেন, তাদেরকে যেভাবে একত্রিত করেছিলেন, তা আমরা দেখলাম। এরপরে ভারতে ফিরে এসে ভারতে বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করেছিলেন। চম্পারণ, খেদা সত্যাগ্রহ, অহিংস আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, চৌরি চৌরার ঘটনা, এই সমস্ত ভারতের রাজনীতিতে তার একটা আলাদা প্রভাব ফেলেছে। ভারতের রাজনীতিতে তার প্রভাব আমরা বললাম, বর্তমান ভারতে তার প্রভাব আমরা বললাম। এরপরে আমরা দেখলাম যে গান্ধীজিকে নিয়ে অনেকেই কিন্তু সমালোচনা করেছেন। গান্ধীজি বিরোধ বিতর্কের কোনোদিনই ঊর্ধ্বে নয়, বরং বিতর্কিত একটি টপিক। গান্ধীজির সমালোচনা, গান্ধীজি কোন কোন বিষয়গুলোকে বিশ্বাস করতেন? অহিংসা, সত্যাগ্রহ, সত্য পথে চলা, মিথ্যে কথা না বলা। পোশাকের ক্ষেত্রে গান্ধীজি ভারতীয় পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন, খাদি কাপড়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এই সমস্ত বিষয় এবং তাছাড়া গান্ধী যে আমাদের মহান আদর্শ কিভাবে হয়ে উঠলেন, এই পুরো বিষয়টা আজকের ক্লাসে বর্ণনা করা হচ্ছে। তো ইংল্যান্ডে থাকাকালীন অবস্থায় তার সময়কাল কিভাবে কেটেছে বা ভারতে কিভাবে কেটেছে বা তার মৃত্যু কিভাবে হয়েছে, সবটা আমরা আজকে বর্ণনা করছি। তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী স্বাধীনতা সংগ্রামের একজন মহান জ্যোতিষ্ক ছিলেন, অর্থাৎ তিনি মহাত্মা গান্ধী, মহান হৃদয় যার মহাত্মা। এই মহাত্মা গান্ধী সত্যাগ্রহী, নৈতিকতার পূজারী, সর্বদয়ের ওপর আস্থাশীল ছিলেন এবং তিনি কখনোই শ্রেণীর অসহযোগিতার কথা বলেননি। শ্রেণী সহযোগিতার মধ্যে দিয়ে কিভাবে বিধিবিধান, নৈতিক মূল্যবোধ, সংযম প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়ে তিনি বর্ণনা করেছেন। গান্ধীজি বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। ক্ষমতা যদি কোনো একজনের হাতে থাকে তাহলে কিন্তু সে স্বৈরাচারী ক্ষমতাবান হয়ে যাবে। এই স্বৈরাচারিতাকে গান্ধীজি কোনোভাবেই মেনে নিতে রাজি নন। স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি আন্দোলন পরিচালনা করেছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি আন্দোলন পরিচালনা করেছিলেন, কারণ ব্রিটিশ শাসনটা স্বৈর শাসন ছিল বা স্বৈরাচারে পরিপূর্ণ ছিল। তো এই রকম বিষয়গুলো নিয়ে গান্ধীজি ভাবনা চিন্তা করেছিলেন। তার মানে গান্ধীজি একজন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি সত্যাগ্রহ আন্দোলনের নেতা এবং স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছেন। নমস্কার।